where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যালো এভরিবডি, আমি অরবিন্দ ঘোষ, জিওগ্রাফির স্যার, মালদা রক্ষণমণি করোনেশনের টিচার। আজকে ক্লাস 10 তোমাদেরকে আমি ভূগোলের দুটো বিশেষ অধ্যায় পড়াবো, ভারতের মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ। ভারতের মৃত্তিকা প্লাস স্বাভাবিক উদ্ভিদ, আমি সংক্ষেপে লিখছি সা উদ্ভিদ। এই দুটোই অবশ্যই তোমরা বুঝতে পারতো আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলে আমরা ভারতের মৃত্তিকা কোথায় কী ধরনের মৃত্তিকা আছে জানবো, কোন মৃত্তিকায় কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ গড়ে উঠেছে সেগুলো জানবো। তার আগে মৃত্তিকার টোটাল ডিস্ট্রিবিউশন দেখব গোটা ভারতবর্ষের মধ্যে। তার আগে আমরা জানবো মৃত্তিকা কী আর স্বাভাবিক উদ্ভিদে বা কী। খুব সংক্ষেপে বলতে গেলে এটাই হয় যে মৃত্তিকায় সয়েল, SOIL, সয়েল, এই কথাটা ইংরেজি প্রতিশব্দ সোলাম থেকে এসেছে। সোলাম, এটা ল্যাটিন শব্দ, সোলাম থেকে সয়েল শব্দটা এসেছে। সোলামের বাংলা হচ্ছে মেঝে। মেঝে মানে ঘরের যেমন মেঝে হয়, মানে ফ্লোর, ফ্লোর মানে মেঝে, অর্থাৎ মেঝের মধ্যে যা পড়ে থাকে। আমাদের মেঝে ঘর ঝাঁট দেওয়ার আগে যা ধুলো থাকে সেটাকে তুমি সয়েল বলতে পারো, বা অন্য কথায় বলতে পারো মেঝের মধ্যে ধরো তুমি শতরঞ্জি বিছিয়ে আছো, তাহলে শতরঞ্জিটা হচ্ছে একটা মৃত্তিকার লেয়ার, এটা ভেবে রাখতে পারো। শতরঞ্জি ভিজে থাকলে মৃত্তিকা আর্দ্র, শতরঞ্জি শুকনো থাকলে মৃত্তিকা শুকনো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই মেঝে বা ফ্লোর শব্দটাকে জানতে গেলে আমাদেরকে আদি কতগুলো জিনিস জানতে হবে। আদি জিনিস মানে বেডরক। ইংরেজিতে বেডরক বা পারমাইবেল রক বলে একটা কথা আছে, তোমরা বড় হয়ে জানবে। অর্থাৎ একদম নিচুতে যেটা তৈরি হচ্ছে প্রথম বা আদি পিরিয়ডে বেডরক। বেডরক মানে যে তলাকার গঠনটা। বেডরকের উপর যেগুলো থাকছে তার নাম হচ্ছে রক বা শিলা বা পাথর, যে পাথরগুলো আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। এই পাথরে দিনের পর দিন যদি সূর্যের তাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত, উদ্ভিদের ক্রিয়া এসব পড়তেই থাকে, তখন এই পাথর গুঁড়ো গুঁড়ো দানায় পরিণত হয়। সেই গুঁড়ো গুঁড়ো দানার নাম হচ্ছে রেগোলিথ, REGOLITH। তাহলে দেখো, বেডরক থেকে রক, রক থেকে রেগোলিথ। রেগোলিথ মানে হচ্ছে শিলার উপর পড়ে থাকা অতি সূক্ষ্ম সূক্ষ্ম শিলাচূর্ণ বা কণা। এই শিলাচূর্ণ কণাগুলোকে বলা হচ্ছে রেগোলিথ। এই রেগোলিথই পরবর্তী পর্যায়ে সৃষ্টি হয় সয়েল মানে মৃত্তিকা। তাহলে এই যে সয়েল, যার ল্যাটিন অর্থ হচ্ছে সোলাম মানে মেঝে, সেটা কী করে হলো বুঝতে পারলে? বেডরক থেকে রক, রক থেকে রেগোলিথ, রেগোলিথ থেকে সয়েল, এইভাবে কিন্তু মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। মৃত্তিকার সৃষ্টির সম্পর্কে একটা তোমাদেরকে থিওরি বলি, যেটা অনেক উঁচু ক্লাসে আছে। সেটা হচ্ছে সয়েল সৃষ্টির উপাদানকে যদি আমি ফ্যাক্টর বা এফ ধরে রাখি, তাহলে সূত্রটা হবে F = ক্লট ClORPT। তোমাদেরকে সবগুলো আমি আজকে জানাবো না, কারণ এটা উঁচু ক্লাসের থিওরি, জেনির থিওরি। জেনি এই থিওরিটা দিয়েছে ক্লাস 12 গিয়ে তোমরা এটা জানবে। তারপরে এফ মানে কি? সয়েল। সয়েল সৃষ্টি হচ্ছে কার দ্বারা? ক্লাইমেট। CL মানে ক্লাইমেট, মৃত্তিকা। ও মানে হচ্ছে অর্গানিক মেটেরিয়াল, মানে জৈব পদার্থ। বাকি রিলিফ, পারমাইবেল রক, এই যে পারমাইবেল রক মানে আদিশিলা, বেড রক, অ্যান্ড টাইম।
আমরা এগুলো জানবো না, আমি এটা খুব সংক্ষেপে এটাকে পেন থ্রো করে দিলাম। আমরা জানবো এই ক্লাইমেট এবং অর্গানিক ম্যাটেরিয়াল এ দুটো একটা বিশেষ ভূমিকা আছে। তাহলে আমরা বললাম সিএল মানে ক্লাইমেট, ও হচ্ছে অর্গানিক ম্যাটার বা অর্গানিক ম্যাটেরিয়াল। এই ক্লাইমেটের সঙ্গে অর্গানিকের একটা সম্পর্ক আছে, অর্গানিকের সঙ্গে ক্লাইমেটের সম্পর্ক আছে, আর এই দুজন সৃষ্টি করছে সয়েলকে। এই জন্য আমরা এই এফ ইকুয়াল টু ক্লট এই কথাটা বলে থাকি। মৃত্তিকার সৃষ্টিটা কেমন? মৃত্তিকা বেডরকের উপর যে সৃষ্টি হয় তার একটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। সাপোজ ধরো ভারতের আমি একটা অংশ আঁকলাম, দক্ষিণ ভারতের একটা অংশ আমার যেটুকু লাগবে আমি সেটুকু আঁকছি। আমরা এখানে দেখতে পাই রাজস্থানের বালুকাময় অঞ্চল। আমরা আর কি দেখতে পাই? এই অঞ্চলটাতে দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা। বেডরক থেকে কিভাবে শিলার সৃষ্টি হচ্ছে এবার দেখো। এই অঞ্চলটা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এমন একটা পিরিয়ডে এই অঞ্চলে প্রচুর অগ্নুদ্গম হয়েছিল। অগ্নুদ্গমের ফলে এখানে লাভার আস্তরণ সৃষ্টি হয়েছে, লাভার রং কালো, ব্যাসল্ট শিলার সৃষ্টি হয়েছে, তার রং কালো, তাই এখানে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়েছে। তাহলে বেডরকের উপর নির্ভর করেই কোন অঞ্চলে মৃত্তিকার সৃষ্টি হয়। তাহলে এখানে যে ব্ল্যাক সয়েল সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বেডরকের জন্য। আবার এই অঞ্চলের সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কি? আমরা এখানে যে হিমালয় পার্বত্য অঞ্চল আছে তোমরা জানো নিশ্চয়ই, হিমালয় টেথিস নামক অগভীর জলাশয় থেকে সৃষ্টি হয়েছে। তার অনেক আগে যখন টেথিসেরও জন্ম হয়নি, এখানে অগভীর এক জলাশয় ছিল, সেখান থেকে সৃষ্টি হয়েছিল সুবিশাল ভঙ্গিল পর্বত। সেই ভঙ্গিল পর্বত ক্ষয় পেতে পেতে আরাবল্লী, এখন সেটা ক্ষয়জাত মালভূমিতে সৃষ্টি হয়েছে, এবং সেই আরাবল্লীর পাদদেশীয় সেই পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ বালুকণায় আজকে সৃষ্টি হয়েছে বালি। তাহলে এখানে স্যান্ডি সয়েল কীভাবে এলো? বেডরক থেকে। এখানে ব্ল্যাক সয়েল কীভাবে এলো? বিএস মানে ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েল কী করে এলো? বেডরক থেকে। তাহলে আমি এক কথাই বলতে পারি, বেডরক ইজ দ্য প্রাইম ফ্যাক্টর। এটা হচ্ছে প্রাথমিক উপাদান, অ্যান্ড ইট ইজ কন্ট্রোলড বাই ক্লাইমেট। আগে লিখেছিলাম সিএল, ক্লাইমেট। তার মানে বেডরক থেকেই কিন্তু ক্লাইমেটের দ্বারা, সিএল মানে ক্লাইমেট, ক্লাইমেটের দ্বারা সয়েল সৃষ্টি হচ্ছে। আমি সয়েল সৃষ্টি দুটো পৃথক অ্যাঙ্গেল তোমাদেরকে দেখালাম। মৃত্তিকার একটা পরিচয় দিলাম যে হোয়াট ইজ সয়েল, হাউ ইটস ফর্ম, এটা কীভাবে তৈরি হয়। এই মৃত্তিকার মধ্যে কিছু উপাদানগত জিনিস তোমাদেরকে এবার জানতে হবে। যে মৃত্তিকা কী? তুমি যে কোনো জায়গায়, তোমার বাড়িতে ফুলের টবে হোক, তা বাগানে হোক, এক মুঠো মাটি তুলে আনো, তুমি হচ্ছে মাটি। নো, শুধু এটা মাটি না, বা শুধু এটা শিলার চূর্ণ তা কিন্তু না। তুমি জানো ওর মধ্যে অক্সিজেন আছে, জৈব পদার্থ আছে। মাটি ঘাঁটার পর আমাদের হাত ধুতে হয় কেন? তার মধ্যে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, সব মিশে একটা টোটাল মাটি সৃষ্টি হয়। এই মাটিটাকে আমরা কতগুলো উপাদানের মাধ্যমে সূচিত করতে পারি। এক, মাটির মধ্যে সবথেকে প্রাইম উপাদান যেটা থাকে সেটা হচ্ছে শিলাচূর্ণ। এক কথায় শিলাচূর্ণ, জৈব পদার্থ, জলীয় দ্রবণ, গ্যাস, এই চারটে। কি বললাম? শিলাচূর্ণ, জৈব পদার্থ, জলীয় দ্রবণ, গ্যাস, এই চারটে প্রাইম উপাদান দিয়ে কিন্তু মাটি তৈরি। এছাড়া অন্যান্য থাকে। প্রাইম উপাদান শিলাচূর্ণকে আমি সিলিকন বা এসআই নামে সূচিত করলাম। সেকেন্ড থাকবে কি? অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটার মানে জৈবজ পদার্থ। এর প্রাইম উপাদান হচ্ছে হিউমাস, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর সমানুপাতে বা অনুপাতে গঠিত। নেক্সট হচ্ছে মাইক্রোবস। মাইক্রোবস মানে অণুজীব। এই মাইক্রোবসের মধ্যে তুমি ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া এগুলোকে মাইক্রোবস বলতে পারো, সেগুলোও থাকে। নেক্সট হচ্ছে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণের সব থেকে প্রাইম উপাদান হচ্ছে H2O, মানে জলীয় বাষ্প এবং জল দুটোই মাটির মধ্যে থাকে। অ্যান্ড লাস্ট বলবো গ্যাসীয় উপাদান। গ্যাসীয় উপাদানের মধ্যে সব থেকে প্রাইম উপাদান হচ্ছে O2, অক্সিজেন। মাটির মধ্যে অক্সিজেনের পরিমাণ প্রচুর থাকে, নাইট্রোজেনও থাকে। যাই হোক, এই প্রাইম উপাদান দিয়ে সয়েল তৈরি। তা সয়েল কি? সয়েল কীভাবে সৃষ্টি হচ্ছে? সয়েলের বেডরক থেকে সৃষ্টি, তা কয়েকটা প্রমাণ দিলাম, এবং সয়েলের আমরা উপাদান বললাম। এখন আরেকজনকে দেখব, উদ্ভিদ। এটা কোরিলেটেড। যেমন খাদ্য তেমন পুষ্টি, লাইফ সায়েন্সে একটা জিনিস জানো তোমরা, ঠিক তাই যেমন মৃত্তিকা তেমন স্বাভাবিক উদ্ভিদ। আবার এটাও সত্য, যেমন উদ্ভিদ তেমন স্বাভাবিক উদ্ভিদ, তেমন মৃত্তিকা। অ্যাজ ফর ইনস্ট্যান্স, দুটোই দুজনের স্রষ্টা। একটা উদাহরণ দিচ্ছি শোনো।
মৃত্তিকার পরিপ্রেক্ষিতে উদ্ভিদ গড়ে ওঠে। তার আগে আমরা জানবো স্বাভাবিক উদ্ভিদ কি। তোমাদের বলে রাখি, এটা কিন্তু আমার ফার্স্ট ক্লাস, এটা কিন্তু সেকেন্ড ক্লাস, পরবর্তী ক্লাসে মানে পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। তো যাই হোক, স্বাভাবিক উদ্ভিদ কি? স্বাভাবিক মানে ন্যাচারাল, যেগুলো আপনা আপনি জন্মায়। তোমরা উদ্ভিদ বলতে বোঝো অরণ্য, উদ্ভিদ বলতে বোঝো বাগান, বাগানের ইংরেজি কিন্তু গার্ডেন, অরণ্য ইংরেজি ফরেস্ট, কিন্তু এর ইংরেজি কিন্তু আলাদা, ন্যাচারাল ভেজিটেশন। ন্যাচারাল ভেজিটেশন অর্থাৎ স্বাভাবিকভাবে যে সমস্ত উদ্ভিদ প্রকৃতির বুকে জন্মায় তাকে বলছে স্বাভাবিক উদ্ভিদ। বৃষ্টির পরিপ্রেক্ষিতে, তোমরা মালদার ছেলে, মালদার আমবাগান কিন্তু স্বাভাবিক উদ্ভিদ নয়, এটা বাগান। অরণ্য কিন্তু সবসময় স্বাভাবিক উদ্ভিদ নয়, তবে কিছু অরণ্য কিন্তু স্বাভাবিক উদ্ভিদ। যেমন ধরো ব্রাজিলের ইকুইটোরিয়াল ফরেস্ট, পশ্চিমঘাটের ইকুইটোরিয়াল ফরেস্ট, এগুলো কি কেউ লাগাতে গেছে? না, এগুলো ওই অঞ্চলের জলবায়ু যেমন সেই পরিপ্রেক্ষিতে উদ্ভিদ জন্মেছে, তাহলে সেগুলো স্বাভাবিক উদ্ভিদ। তাহলে কিছু অরণ্য স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ অরণ্য হতেই পারে, কিন্তু সব অরণ্য কিন্তু স্বাভাবিক উদ্ভিদ নয়, কিছু অরণ্য তৈরি করা হয়। যাই হোক, বাগান কিন্তু সম্পূর্ণ আলাদা, মানুষের সৃষ্টি। তো স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে আমরা কী জানলাম? প্রকৃতির বুকে উপযুক্ত জলবায়ু এবং মৃত্তিকায় স্বাভাবিকভাবে যে উদ্ভিদ জন্মায় তাকে স্বাভাবিক উদ্ভিদ বলে বা ন্যাচারাল ভেজিটেশন। এই স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে মৃত্তিকার একটা সম্পর্ক রয়েছে। কীরকম? যেমন মৃত্তিকা তেমন স্বাভাবিক উদ্ভিদ হবে। যেমন দেখো, আমি এই ছবিটাই রাখছি, এটা বেলে মাটি। বেলে মাটি বলেই এখানে বেলে মাটির উপযুক্ত উদ্ভিদ জন্মাবে। এখানে আম জন্মাবে না, ইক্ষু জন্মাবে না, কার্পাস জন্মাবে না, ধানের কোনো তো সম্ভাবনাই নেই। তাহলে এখানে জন্মাবে কি? তরমুজ, শশা, রাগি মানে জোয়ার বাজরা, গম জন্মাতে পারে, শুষ্ক ঋতুতে যেহেতু ফসল, এটা রবি শস্য। তাহলে এই অঞ্চলে বেলে মাটি বলেই এই উদ্ভিদগুলো জন্মাচ্ছে। এই অঞ্চলে কি, এটা কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের মধ্যে সব থেকে কী থাকে? ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, লোহা থাকে, অ্যালুমিনিয়াম থাকে, ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে। সুতরাং সেইগুলোতে যে উদ্ভিদ জন্মাবার কথা সেগুলোই জন্মাবে। আমি যে খনিজগুলোর কথা বললাম সেগুলির সবথেকে ভালো পরিপোষক হচ্ছে কে? কোন উদ্ভিদ? ইক্ষু, কার্পাস। এই জন্য এই অঞ্চলে ইক্ষু, কার্পাস জন্মায়। আমি পরে আসবো কোথায় কি জন্মায়। তাহলে মৃত্তিকার সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, উদ্ভিদ যেমন তৈরি হয় মৃত্তিকার জন্য, মৃত্তিকার পরিপ্রেক্ষিতে উদ্ভিদ জন্মায়, আবার উদ্ভিদই কিন্তু মৃত্তিকাকে সৃষ্টি করে। যেমন ধরে একটা কথা বলি, নদীর ধারে কোনো একটা অঞ্চল দিনের পর দিন বালি পড়ে আছে, ওখানে কোনো গাছ হবে না। সেই বালিতে যদি ঘাস জন্মায়, পুরো লতা পাতা জন্মায়, শিম বা বরবটির মতো যদি গাছ জন্মায়, তাহলে কি হবে দেখো? ওই ঘাস ওই বালিকে ধীরে ধীরে মাটিতে পরিণত করবে। আর শিম, বরবটি, সোয়াবিন এই ধরনের যে সমস্ত গাছগুলো, এরা অদ্ভুত রকম একটা কাজ করে। এদেরকে নাইট্রো ব্যাকটেরিয়াল ফ্যাক্টর বলা হয়। কি করে এরা? বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে, তারপরে সেই গাছ সেগুলো মাটির নিচে মূলের অর্বুদের মধ্যে প্রতিস্থাপন করে এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে দেয়। তাহলে কোনো মাটিতে যদি শিম, বরবটি, সোয়াবিন এই ধরনের গাছগুলি জন্মায়, তা সেই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়বে। আর নাইট্রোজেন হচ্ছে মৃত্তিকার প্রধান পরিপোষক। মৃত্তিকার পরিপোষককে বলা হয় তিনটে ভাগে, এটা তোমরা বড় হয়ে জানবে। NPK, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই তিনটে মৃত্তিকার পরিপোষক। এটাকে যদি আমি এগুলো মুছে দিই, এটাকে যদি আমি একটা সম্পর্কে স্থাপন করি, তাহলে দেখো কেমন দেখাচ্ছে। তাহলে রেগোলিথ থেকে তৈরি হচ্ছে সয়েল, ঠিক আছে। আবার সয়েল যেমন, সেখানে তৈরি হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন, স্বাভাবিক উদ্ভিদ। তাহলে রেগোলিথ থেকে তৈরি হচ্ছে সয়েল, সয়েল থেকে তৈরি হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন, আবার ন্যাচারাল ভেজিটেশন তৈরি করছে সয়েলকে। কেমন একটা অদ্ভুত রিলেশন না? অর্থাৎ পরস্পরের স্রষ্টা। যদি তুমি উৎস হিসাবে এর পরিচয় তৈরি করতে চাও, তাহলে একটা ভালো গ্রাফিক্স তোমাদেরকে দেখাচ্ছি। তুমি একটা ট্রায়াঙ্গেল আঁকো, সমবাহু ত্রিভুজ আঁকো। এই ট্রায়াঙ্গেলের একদম উপরে লেখো ক্লাইমেট, বাংলা জানো নিশ্চয়ই, জলবায়ু।
এটা আলাদা, কিন্তু সয়েলটা মুছে দিলাম আমি। ক্লাইমেট, ক্লাইমেট কাকে সৃষ্টি করছে? সয়েলকে। আগে বলেছিলাম যে সয়েল ইকুয়াল টু ক্লরট, সিএল মানে ক্লাইমেট। তাহলে ক্লাইমেট সৃষ্টি করছে সয়েলকে। তাহলে যেমন জলবায়ু তেমন মৃত্তিকা হবে, আবার যেমন জলবায়ু তেমন স্বাভাবিক উদ্ভিদ হবে। আবার যেমন মৃত্তিকা তেমন স্বাভাবিক উদ্ভিদ হবে, তার মানে এর সঙ্গে একটা সম্পর্ক আছে। আবার যেমন স্বাভাবিক উদ্ভিদ, সেই পরিপ্রেক্ষিতে মৃত্তিকার সামান্যতম পরিবর্তন হয়, তার গ্রথনের পরিবর্তন হয়। কি গ্রথন? গ্রথন কি? মৃত্তিকার মধ্যে যে সমস্ত খনিজ উপাদান, পলি, বালি, কাদা, এদের আনুপাতিক হার থাকে, সেই আনুপাতিক হারকে বলা হচ্ছে মৃত্তিকার গ্রথন বা টেক্সচার। তাহলে এই টেক্সচারের উপর নির্ভর করছে কেমন স্বাভাবিক উদ্ভিদ হবে বা কেমন মৃত্তিকা হবে। এটা বুঝতে পারলে? তাহলে এখন আমি তোমাদের যে আলোচনা করলাম, মৃত্তিকা কি, স্বাভাবিক উদ্ভিদ কি, মৃত্তিকার সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক কি বা কোরিলেশন। নেক্সট কি বললাম? যে মৃত্তিকার প্রাইমারি উপাদানগুলো কি কি, সেগুলো আমরা জেনেছি। মৃত্তিকার প্রাইমারি উপাদান কি আমি আরেকবার রিভাইজ করছি: শিলাচূর্ণ, গ্যাস, জলীয় দ্রবণ এবং জৈবজ পদার্থ। এটা যে মৃত্তিকার প্রাইমারি উপাদান। তাহলে মৃত্তিকার স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক আমি স্থাপন করলাম। এখন ভারতের মৃত্তিকার কতগুলো বিশেষত্ব জিনিস তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি, এটা ভালো করে খেয়াল রাখো। তোমরা লক্ষ্য করেছো সারা ভারত, আমার এই ছবিটা এখনো রইল, থাকুক, সারা ভারতের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মৃত্তিকা আছে। সেই মৃত্তিকার পরিপ্রেক্ষিতে আমরা ভারতের মৃত্তিকাকে কতগুলো ভাগে ভাগ করতে পারি, সেটাকে বলা হচ্ছে সয়েল জোন অফ ইন্ডিয়া, ভারতের সয়েল জোন। আমি ওই রকম একটা ছোট্ট মতো ম্যাপ আঁকছি, যেখানে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এটা কচ্ছ, কাথিয়াওয়াড়, দক্ষিণ ভারত, বাংলাদেশ। আমার এদিকে আর দরকার নেই, এদিকে আর দরকার নেই, আমি যখন আঁকবো তখন দেখাবো। আমি যেটা করে রেখেছিলাম সেটা কি, এই অঞ্চলটাতে বালুকাময় অঞ্চল, এটা আমি ডট 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 দিয়ে রাখলাম এখন থেকে। আর কি করে রেখেছিলাম, এই অঞ্চলটা তো হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এই দুটো আমি জিনিস করে রেখেছিলাম। আমি এটাকে লিখে দিলাম, এটা লিখলাম ক্রি, এটা লিখলাম বা, মানে বালুকা বা মরু। ভারতের মৃত্তিকাকে আমরা কয়েকটি প্রধান ভাগে ভাগ করতে পারি। কটা? 6টা। এক, পলি মৃত্তিকা, আমি প্রথমে লিখে দিই। নেক্সট হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, এই যে কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট হচ্ছে লোহিত মৃত্তিকা, মরু মৃত্তিকাটা আগে দিয়ে দিই, লেখা আছে যেহেতু। মরু মৃত্তিকা, এটা বালি বা মরু বলতে পারো। নেক্সট লোহিত মৃত্তিকা। নেক্সট ল্যাটেরাইট মৃত্তিকা। অ্যান্ড লাস্ট পার্বত্য মৃত্তিকা। ভারতের মৃত্তিকাকে ক ভাগে ভাগ করলাম? 6 ভাগে। 1, পলি মৃত্তিকা। 2, কৃষ্ণ মৃত্তিকা। 3, বালি মৃত্তিকা বা মরু মৃত্তিকা। 4, লোহিত মৃত্তিকা। 5, ল্যাটেরাইট মৃত্তিকা। এবং 6, পার্বত্য মৃত্তিকা। এগুলো এখন তোমাদের সামনে ডিটেলসে আলোচনা করব, কোথায় কোথায় দেখা যায় সেগুলোকে দেখব, এবং তোমরা খুব মাইন্ডলি শুনবে। টেকনিক্যাল ব্যাপারগুলো মনে রাখার চেষ্টা করবে। যেমন একটা টেকনিক্যাল ব্যাপার বলেছিল, মনে আছে? বালি বলেই এখানে তরমুজ জন্মাবে, অন্য গাছ জন্মাবে না। কৃষ্ণ মৃত্তিকা বলেই এখানে তুলো জন্মাবে বা আখ জন্মাবে, অন্য কিছু জন্মাবে না। আবার দেখো, এখানে যেহেতু উদ্ভিদ বেশি জন্মায়, তাহলে উদ্ভিদে পাতা খসে পড়বে বেশি, পাতা পচবে, পাতা পচাতে ব্যাকটেরিয়া জন্মাবে, তাহলে ব্যাকটেরিয়া হলো জৈব, পাতা হলো জৈব, তাহলে ওই মাটিতে কী হবে? অ্যাসিডের পরিমাণ বাড়বে। তাহলে অ্যাসিডের পরিমাণ বাড়বে বলেই যে ফলে অ্যাসিড আছে, যে সবজিতে অ্যাসিড আছে, সেটা সম্ভব ওখানেই। ওখানে নিশ্চয়ই মুসম্বি চাষ হবে, লেবু চাষ হবে, কারণ অ্যাসিড আছে। যে মাটিতে আয়রন আছে, সে মাটিতেই তো কলা গাছ জন্মাবে, কারণ কলার মধ্যে তো প্রচুর আয়রন। কলার থোড়, কলার মোচাক, পাকা কলা, কাঁচা কলা সবই তো আয়রন।
তাহলে কলা গাছ প্রচুর পরিমাণে আয়রন গ্রহণ করে। ধান জন্মাবে সেখানেই যে মাটিতে নাইট্রোজেন বেশি আছে। এই পরিপ্রেক্ষিতে ভারতের মৃত্তিকাগুলো কতগুলি উপবিভাগে ভাগ করা হয়েছে। পলি মৃত্তিকা। পলি কি? পলি পলল শব্দ থেকে এসেছে। পলিটা কিভাবে সৃষ্টি হয়? প্লাবনের ফলে। প্লাবন মানে বন্যা। বন্যা মানে কি করবে? চতুর্দিকে ধুলো বালিকে বয়ে নিয়ে আসবে, মাটি ক্ষয় করে নিয়ে আসবে, বিভিন্ন মরা প্রাণী উদ্ভিদ সবকে নিয়ে আসবে এবং সেইগুলোকে সঞ্চিত করবে। কোথায়? নদীর উপকূলে দুপারে। তাহলে বর্ষায় বন্যার পর নদীর উপকূলে দুই প্রান্তে পলি জমে গিয়ে যে কর্দমময় মৃত্তিকার সৃষ্টি করে সেটাকেই বলছে পলি মৃত্তিকা। এর মুখ্য উপাদান কি? এর মুখ্য উপাদান হচ্ছে জৈবজ পদার্থ, সিলিকা বা শিলাচূর্ণ আর সোডিয়াম পটাশিয়ামের সামান্যতম অংশ। তবে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এটা আবার সব জায়গায় থাকে না, কম থাকে। তো এই সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো কি? ক্ষারকীয়। আর উদ্ভিদ প্রাণীর পচা অংশগুলো কি? আম্লিক। তো অম্ল ক্ষারের তারতম্য অনুযায়ী এই পলিমৃত্তিকাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কি? একটা নদী গঠিত পলিমৃত্তিকা, দন্ত ন দয় দেখি লিখলাম, আচ্ছা লিখে দিলাম। দুই, উপকূলীয়, আমি উপকূলীয় লিখলাম পলিমৃত্তিকা। আর তিন, পিট বা জৈবজ মৃত্তিকা। এগুলো তোমাকে বলছি খুব সংক্ষেপে, ভালো করে শোনো। পলি মৃত্তিকাটাকে আমি সবুজ রং দিয়ে দেখাচ্ছি। নদী সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই অঞ্চলটা, দেখো এই অংশটা বাদ রাখলাম কেন সেটা পরে আসছি। এই অঞ্চলটা হচ্ছে নদী গঠিত পলিমৃত্তিকা। এই নদী গঠিত পলিমৃত্তিকাটাকে আমি ভরাট করে দিলাম তোমাদের দেখার সুবিধার্থে। এবার আমি একটা নীল রঙের চক নিলাম। এর মধ্যে যেখানে নদী আছে, এই যে নদী অংশগুলো আছে, এটা ব্রহ্মপুত্র, এটা গঙ্গা যমুনা, এদিকে সিন্ধু আছে, যাই হোক এই নদীর কাছাকাছি যেগুলো আমি একটু নীল মোটা করে দিলাম, নদীর কাছাকাছি যে পলিগুলো জন্মায় সেগুলো হচ্ছে নতুন, নিউ। আর নদী থেকে দূরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওল্ড। বোঝা গেছে? নদীর বন্যার পলি প্রত্যেক বছর এইগুলোতে জমা হবে, আর এইগুলো অনেক আগে জমা হয়েছে, জমা হতে 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 আসছে। এই নিউ আর ওল্ড এদেরকে দুই ভাগে ভাগ করা হয়। সুতরাং এই নদীর পলিকেও আমি আবার দুই ভাগে ভাগ করব। ঘাবড়াবার কিছু নেই, স্টেপ বাই স্টেপ মনে রাখবে। নিউ মানে যেটা নতুন পলি তাকে বলা হচ্ছে খাদান, ক্ষয়কা দয়াকা র, খাদান। আর যেটা ওল্ড তাকে বলা হচ্ছে ভাঙর। এটা কিন্তু মাধ্যমিকে খুব বেশি আসে। ভাঙর ও খাদানের মধ্যে পার্থক্য কী? তাহলে মনে রাখবে কি করে? ভাঙর মানে ভেঙে গেছে। কে ভাঙে? পুরনো জিনিস ভাঙে, তাহলে এটা পুরনো পলি। আর খাদান নতুন পলি। পুরনো কোথায়? দূরে, নতুন কোথায়? কাছে। তাহলে খাদান নদী তীরবর্তী অঞ্চলে দেখা যায়, ভাঙর দূরবর্তী অঞ্চলে দেখা যায়। খাদান নতুন পলি, ভাঙর পুরনো পলি। নতুন পলি মানে উর্বরতা বেশি, জৈব পদার্থের পরিমাণ বেশি। তাহলে এখানে উর্বরতা বেশি, উর্বরতা কম। জৈব পদার্থের পরিমাণ বেশি, জৈব পদার্থের পরিমাণ কম। প্রত্যেকবার জমা হচ্ছে সূক্ষ্ম 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 হয়ে, তাহলে সূক্ষ্ম উপাদানে গঠিত, এখানে একটু মোটা গ্রথনযুক্ত। এটা উর্বর বলে কৃষিকার্য ভালো হয়, এটা অপেক্ষাকৃত কম উর্বর বলে কৃষিকার্য ততটা ভালো হয় না। ভালো হয় না লিখবে না। জৈব পদার্থের পরিমাণ বলে এই মৃত্তিকা আম্লিক প্রকৃতির, আর এই মৃত্তিকার অম্লের পরিমাণ কম। দেখো, নতুন আর পুরনো এই দুই কনসেপ্টকে নিয়ে আমরা একটা বড় পার্থক্য রচনা করে ফেললাম। এটা কিন্তু মাধ্যমিকে আসে এবং ভীষণ ইম্পর্টেন্ট। ভাঙর খাদানের মধ্যে পার্থক্য কী? যদি তুমি এই মুহূর্তে মনে করতে না পারো, এটা তো মনে করতে পারছো যে নদী উপত্যকার কাছাকাছি যে মৃত্তিকা সেটা হচ্ছে খাদার, আর নদী উপত্যকা থেকে দূরে যেগুলো চলে গেছে সেটা হচ্ছে ভাঙর। খাদার আর ভাঙর নিয়ে কে? নদী গঠিত পলল মৃত্তিকা বা পলি মৃত্তিকা। নেক্সট, উপকূলীয় পলি মৃত্তিকা। এটাকে আমি লাল দেব না, আমি সাদা দিয়ে করছি। নদী উপত্যকার যে অংশগুলো, যেমন ধরো
সুন্দরবন অঞ্চল, কচ্ছে রান অঞ্চল, কাথিয়াবাড় উপকূল, করমণ্ডল উপকূলের সামান্যতম অংশ, উত্তর সরকার উপকূলের সামান্যতম অংশ। এই যে অংশগুলো আমি দিলাম হসু লিখে দিলাম, উপকূলীয়, উপকূলীয়, উপকূলীয় এবং উপকূলীয়। এই যেগুলো লিখেছি সেগুলো উগুলো হচ্ছে উপকূলীয় মাটি, কিন্তু পলি, তাহলে পলি অথচ উপকূলীয়, মানে পলল ভাগটা আছে, পলি আছে, কাদা আছে, পলি আছে মানে আম্লিকতা আছে, কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার, উপকূলীয় অংশ ঢুকে আছে, তার মানে সমুদ্রের জলের প্রভাব আছে। সমুদ্র জলের প্রাথমিক উপাদান কি? NaCl, সোডিয়াম ক্লোরাইড। তার মানে এর মাটির মধ্যে ক্লোরাইড থাকবে, সোডিয়াম থাকবে, পটাশিয়াম থাকবে, ম্যাগনেসিয়াম থাকবে। সেজন্য এর প্রাথমিক উপাদানগুলো হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এইগুলো। অর্থাৎ এই উপাদানগুলো উপকূলীয় পলির মৃত্তিকার মধ্যে থাকে। আর পিট মৃত্তিকা, পিট মৃত্তিকাটা কিন্তু এর আরেক নাম জৈব মৃত্তিকা। এটাকে আমি নীল রং দিয়ে দেখাচ্ছি। উত্তরপ্রদেশের গাড়োয়াল হিমালয় পাদদেশীয় অঞ্চল, মানে তরাই, যেটা আমি এই চিহ্ন দিলাম। কেরালার আলাপুঝা অঞ্চল, উত্তর মেঘালয়ের অঞ্চল, দক্ষিণ কচ্ছ অঞ্চল বা কচ্ছ উপসাগর তীরবর্তী অঞ্চল, এই অঞ্চলগুলোতে উদ্ভিদ জন্মায়, তার ঝরা পাতা পচে মাটির মধ্যে আম্লিকতার পরিমাণ বৃদ্ধি করে। এই আম্লিক প্রকৃতির মৃত্তিকার মধ্যে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে বলে একে পিট মৃত্তিকা বলা হয়। এই রং কালো। এই তিনটে নিয়ে হলো পলি মৃত্তিকা বা পলল মৃত্তিকা। পলি মৃত্তিকা কোথায় খাতে দেখতে পাওয়া যায় আমরা সবাই দেখছি, শুধুমাত্র এটা আর এটা বাদ দিয়ে, এটা যেহেতু আমি আগেই করে রেখেছিলাম। এই অঞ্চলে কি চাষ হয়, তাহলে আমরা অঞ্চল বললাম, বৈশিষ্ট্য বললাম, ডিটেলে সব বৈশিষ্ট্য আলোচনা হলো, এগুলো নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। এরপরে হচ্ছে কি চাষ হয়। পলি মৃত্তিকার আম্লিকতার পরিমাণ বেশি, নাইট্রোজেন ফসফরাসের পরিমাণ বেশি, উপকূলীয় বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকার জন্য এখানে সেই সমস্ত উদ্ভিদ জন্মাবে যাদের নাইট্রোজেনের চাহিদা রয়েছে, যেমন ধান, গম, তৈলবীজের মধ্যে সর্ষে এবং তিলের পরিমাণ বেশি। এছাড়াও সয়াবিন, বরবটি, তরমুজ, কাঁচা লঙ্কা, শিম ইত্যাদি ধরনের গাছ বেশি চাষ হয়। আর একদম নদীর উপকূলীয় খাদার অঞ্চলে ধান এবং পাটের চাষ বেশি হয়। তোমরা মালদা মুর্শিদাবাদে যারা ছেলে তারা নিশ্চয়ই দেখছো গঙ্গা ভাগীরথীর উভয় উপকূল বরাবর ধান এবং পাটের চাষ বেশি হচ্ছে। একটু উত্তরে চলে যাও, ভাঙড় অঞ্চল ধরে নিতে পারো। কোথায়? দিনাজপুর অঞ্চল। সেখানে উল্লেখযোগ্য উপযুক্ত ধান চাষ হয়, উন্নত মানের ধান চাষ হয়। আখের চাষ উত্তর মালদায় দেখবে আখের চাষটা বেশি, দক্ষিণ মালদাতেও আছে পলল ভূমির ক্ষেত্রে, কিন্তু ওখানে পাটের চাষটা আবার বেশি। বোঝা গেছে? তাহলে আমি পলি অঞ্চল সম্পর্কে আলোচনা করলাম। এবার নেক্সট কৃষ্ণ মৃত্তিকা, খুব গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? আমি এটাকে সাদাটাকে একটু নীল ভরাট করে কালো করে দিলাম। তো কৃষ্ণ মৃত্তিকার রং কালো, তাই আমি কালো করে দিলাম। এটা সম্পর্কে আমি তোমাকে এখানে লেখার জায়গা নেই, এখানে বলবো। কৃষ্ণ মৃত্তিকা কীভাবে সৃষ্টি হয়েছে আমি প্রথমে একবার বলেছিলাম। ভূগর্ভ থেকে ম্যাগমা বেরিয়ে আসছে বাইরে, ম্যাগমা বাইরে বেরিয়ে এসে লাভার আস্তরণের সৃষ্টি করছে। এই লাভার রং হচ্ছে কালো। অর্থাৎ এখানে কালো মৃত্তিকার সৃষ্টি হয়েছে। এই মৃত্তিকার আরেক নাম হচ্ছে রেগুর। কৃষ্ণ মৃত্তিকার আরেক নাম রেগুর। কৃষ্ণ মৃত্তিকার আর একটা নাম আছে, আমি সংক্ষেপে লিখছি, ব্ল্যাক কটন সয়েল, BCS, অর্থাৎ কালো তুলা মাটি। অঞ্চলগুলো বলি এবার, খুব ভালো করে লক্ষ্য রাখবে, ম্যাপ ছাড়া পড়া হবে না কিন্তু। কাথিয়াবাড়ের পূর্বাংশ, মধ্যপ্রদেশের দক্ষিণাংশ, ছত্তিশগড়ের কিছু অংশ, কর্ণাটকের পশ্চিমাংশ উপকূল বাদ দিয়ে সবটাই, কর্ণাটকের উত্তরাংশ এবং তামিলনাড়ুর ও অন্ধ্রপ্রদেশের কিছু বিক্ষিপ্ত অংশ নিয়ে গড়ে উঠেছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এই অঞ্চলটাকে বলা হচ্ছে ডেকান ট্রাপ। এই অঞ্চলে অগ্নুদ্গমের ফলে এখানে এককালে আস্তরণের সৃষ্টি হয়েছে। এই আস্তরণের
ব্ল্যাক কটন সয়েল বা রেগুড় তৈরি হয়েছে। এর প্রাইমারি উপাদানগুলো কি? সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, আমি এগুলো লিখছি, CaCO3, MgCO3, লোহা, অ্যালুমিনিয়াম। এ দুটোকে আমি একটু গোল করে দিলাম, তার কারণ হচ্ছে এইখানে লোহা এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ কম। লোহা থাকলে তো লাল রং হবে, কিন্তু কালো রং তো। লোহা কিছুটা অক্সিডাইজড হয়ে এখানে আছে, যে কারণের জন্য রংটা একটু লালচে কালো দেখায় এবং লোহার পরিমাণ পাওয়া যায়। তবে সর্বাধিক পরিমাণে যেটা এখানে আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট। অম্লের পরিমাণ অপেক্ষাকৃত বেশি, ক্ষারের পরিমাণ কম। এই মাটিতে কি চাষ হয় তুমি দেখলে? কটন, এই জন্য বলা হয় ব্ল্যাক কটন সয়েল। আর কতগুলো জিনিস আমি লাল স্পট করে দিচ্ছি, তুমি চেনার চেষ্টা করো। মহারাষ্ট্রের নাসিককে কি বলা হয়? কমলা লেবুর শহর, তার মানে কমলা চাষ হয়। মহারাষ্ট্রের পেঁয়াজ খুব বিখ্যাত, বাজারে দেখবে পেঁয়াজের খুব ক্রাইসিস, বড় সাইজের পেঁয়াজগুলো আসে কোথায়? মহারাষ্ট্রের পেঁয়াজ। কাঁচা লঙ্কা খুব বিখ্যাত। নেক্সট, লাট্টুর আঙুরের জন্য খুব বিখ্যাত। নাসিক পেঁয়াজের জন্য বিখ্যাত, কমলা লেবুর জন্য বিখ্যাত। কর্ণাটক মশলার জন্য বিখ্যাত, ওখানে কারি, জারা, এলাচ, লবঙ্গ এগুলো খুব বেশি চাষ হয় কোথায়? মহীশূরে। গোলমরিচ, তাহলে এই লাল গোলগুলো দিলাম, এগুলো মনে রাখবে। পেঁয়াজ, আঙুর, কমলালেবু, মশলা প্রভৃতি চাষ সব থেকে বেশি হয়। তাহলে আমরা অঞ্চলগুলো জানলাম, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য জানলাম। নেক্সট 3 নম্বর, আমি এটা মুছে দিচ্ছি। এইটুকুর মধ্যেই তোমাকে দেখাতে হবে, বাকিগুলো তোমরা হলে লিখে নিতে পারবে। মরুমৃত্তিকা, মরুমৃত্তিকার আর এক নাম বালুকাময় মৃত্তিকা। কোথায়? রাজস্থানের মধ্য পশ্চিমাংশ এবং গুজরাটের উত্তরাংশ, এই অঞ্চলে শুষ্ক বালুকাময় মৃত্তিকার সৃষ্টি হয়েছে। এই মৃত্তিকার আর এক নাম আছে, আমি এখানে ছোট্ট করে লিখছি, খেয়াল রাখবে। সিরোজেম। সিরোজেম এক প্রকার সাদা বা ধূসর বর্ণীয় মৃত্তিকা। এই মৃত্তিকা জৈব পদার্থ আছে? নেই। উদ্ভিদ তো নেই। তো জৈব পদার্থ নেই বলে এই অঞ্চলে বালুকার মধ্যে খনিজ পদার্থের পরিমাণ বেশি, কারণ মাটি ধুয়ে যায় না, ধৌতকরণ হয় না। খনিজ পদার্থের পরিমাণ বেশি, মাটির রং সাদা, এবং এর মধ্যে যেহেতু জৈব পদার্থ নেই তাই আম্লিক নয়। তাহলে আম্লিক নয় তো কি? ক্ষারকীয়। তাহলে কী আছে এর মধ্যে? এর মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, অল্প পরিমাণ ফসফরাস, ম্যাগনেসিয়াম, এই জিনিসগুলো এর মধ্যে আছে, এবং এগুলো সমস্ত হচ্ছে বেশি গুণসম্পন্ন বা ক্ষারকীয়। এই জন্মায় কি এখানে? এই অঞ্চলের মধ্যে বিশেষ কৃষিকাজ, আমরা উদ্ভিদ পরে জানবো, স্বাভাবিক উদ্ভিদ। কৃষিকাজ খুব একটা বিশেষ হয় না, যেটা হয় রাগি। রাগি কাকে বলে? জোয়ার, বাজরা, রাগি নাম শুনেছো, এগুলোকে একত্রে বলা হয় মিলেট। রাগি চাষটা বেশি হয়, জোয়ার বাজরা কম। গমের চাষ সামান্য পরিমাণ হয়, তৈলবীজ হয় খুব অল্প পরিমাণে, মশলা চাষ হয়। আর একটি জিনিস এখানে খুব বিখ্যাত, লঙ্কা। এই শুষ্ক অঞ্চলে লঙ্কার চাষ হয় খুব বেশি। নেক্সট, লোহিত মৃত্তিকা, এটা মুছে দিয়ে এবার। লোহিত মৃত্তিকা, লোহিত নাম শুনি তোমরা বুঝতে পারছো লাল, কিন্তু ল্যাটেরাইটও কিন্তু লাল। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে একটু, আমরা যখন আলোচনা করবো তখন ভালো করে খেয়াল করবে। লোহিত মৃত্তিকা, এটাতে গ্রানাইট, নিস, এরই রূপান্তর। এটা গ্রানাইট শিলার রূপান্তর নিস, জানো তোমরা নিশ্চয়ই। এই গ্রানাইট এবং নিস শিথিল চূর্ণ হয়ে বিয়োজিত হয়ে আস্তরণ হিসাবে অবস্থান করে। লোহিত মৃত্তিকা, লোহিত মৃত্তিকা কোথায়? আমি লাল রং দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভারতের লোহিত মৃত্তিকার পরিমাণ কিন্তু অপেক্ষাকৃত বেশি। দেখো ম্যাপটা এইরকম টাইপের আমি এঁকে দিলাম একটু তোমাদের সুবিধার্থে। কিছু কিছু গ্যাপ রাখছি দেখছো ভিতরে ভিতরে, এই গ্যাপ রাখার একটা কারণ আছে। এখানেও লোহিত মৃত্তিকা দেখতে পাওয়া যায় কাথিয়াবাড়ে। লোহিত মৃত্তিকার পরিমাণ অপেক্ষাকৃত কিন্তু বেশি দেখাচ্ছি আমি।
যে লাল রিবানটা দিয়েছি সে লাল রিবানটা হচ্ছে লোহিত মৃত্তিকা, এটা লিখলাম রেড সয়েল। আমার বোর্ড ওয়ার্কের মধ্যে একটু বাংলা ইংরেজি হয়ে গেছে, কিন্তু তোমরা যেহেতু ক্লাস 10-এর ছেলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর অনেক সময় বাংলা বড় লেখা যায় না, তাই ইংরেজিতে ছোটো ছোটো করে লিখছি। তোমরা যারা দেখছো খাতা নিয়ে এগুলো নোট করে নেবে, পয়েন্টগুলো তোমাদের পড়তে সুবিধা হবে এবং এটাকেই বারবার রিয়েলাইজ করবে। লাল রিবানগুলো হচ্ছে লোহিত মৃত্তিকা। তাহলে এই অঞ্চলগুলোতে লোহিত মৃত্তিকা দেখতে পাওয়া যায়। ব্যাস, কি বললাম, গ্রানাইট এবং নিস এই দুইজন ধীরে ধীরে শিথিল শিলাচূর্ণে পরিণত হয়ে একটা আস্তরণের সৃষ্টি করেছে এবং তার মধ্যে অ্যালুমিনিয়াম এল এবং ফেরাস অল্প পরিমাণে থাকে। ফসফরাস, পটাশিয়াম এগুলোর পরিমাণ অপেক্ষাকৃত কম। কিন্তু এই মৃত্তিকা হচ্ছে আম্লিক, অর্থাৎ ক্ষারকীয় নয়। তার কারণ কি না, অ্যালুমিনিয়াম এবং লোহা জারিত হয়ে অম্লের সৃষ্টি করে। এই লোহিত মৃত্তিকা অঞ্চলে কী চাষ হয়? পেঁয়াজ, ভুট্টা, জোয়ার, শাকসবজি, ধান, তৈলবীজ, ইক্ষু ইত্যাদি। কিন্তু এর অবস্থানের পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছ কিছু কিছু অঞ্চল শুষ্ক, আবার কিছু কিছু অঞ্চল আর্দ্র। আর্দ্রতার জন্য লোহিত মৃত্তিকার পূর্ব উপকূলে মানে পূর্ব ভারতে চাষ বেশি হয়, উত্তর এবং দক্ষিণ ভারতে চাষের পরিমাণ অপেক্ষাকৃত কম। এই লোহিত মৃত্তিকার মাঝে মাঝে যে গ্যাপগুলো দিয়েছি, যে গ্যাপগুলো আমি সাদা দিয়ে ভরাট করতে চাই, সেগুলো হচ্ছে ল্যাটেরাইট। আমি একটা অন্য চিহ্ন দিলাম, তারপর দুটো অঞ্চলকে আমি সূচিত করব। লোহিত মৃত্তিকা কোথায় কোথায় দেখতে পাওয়া যায় খেয়াল করো ব্ল্যাকবোর্ড। কাথিবার উপদ্বীপ, দক্ষিণ রাজস্থান, মধ্যপ্রদেশের কিছু অংশ, ঝাড়খণ্ডের কিছু অংশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের অনেক অংশ, এদিকে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর বিস্তৃত অংশ। মেনলি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে লোহিত মৃত্তিকার পরিমাণ বেশি। বোঝা গেছে? নেক্সট হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। লোহিত মৃত্তিকাটা পড়লে ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে তোমাদেরকে আরও একটু বিশেষ ইনফরমেশন দিচ্ছি। যে অঞ্চলগুলো আমি পেন্সিলে মানে চক দিয়ে সেট দিয়েছি এবং আমি রিবান্ড করে দিলাম গ্রিন দিয়ে, সেগুলো হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এটা ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। এটা আমি টেনে নিয়ে এসে এখানে ল্যাটেরাইট কথাটা লিখলাম। ল্যাটেরাইট ল্যাটার কথা থেকে এসেছে, গ্রিক শব্দ ল্যাটার, LATER। ল্যাটার মানে হচ্ছে ব্রিক। ব্রিকের বাংলা ইট। ইটকে ভাঙলে বা ইটকে গুঁড়ো করলে যেমন দেখায়, তোমরা দেখেছো নিশ্চয়ই, সেই ইটের গুঁড়োর মতো দেখতে বলে একে বলা হচ্ছে ল্যাটেরাইট সয়েল বা ল্যাটার। এই মাটির মধ্যে মেনলি Fe লোহা সব থেকে বেশি থাকে। বৃষ্টির জল এবং তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে জারিত হয়। জারিত হয়ে এই ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি করে। যে কারণের জন্য ল্যাটেরাইটের যে মৃত্তিকার, এটা ল্যাটেরাইট মৃত্তিকার একটা অংশ আমি আঁকলাম। ধরো এটা ল্যাটেরাইট মৃত্তিকা। এই উপরের অংশের মধ্যে Fe এবং Al অক্সাইড রূপে অবস্থান করে। মাটির দানা বিশিষ্ট হয়, বড় বিশিষ্ট গ্রথন। এই জন্য এর আর এক নাম কাঁকুড়ে মাটি। আমি এখানে কাঁকুড়ে শব্দটা লিখে দিলাম। ল্যাটেরাইট মাটির আরেক নাম কাঁকুড়ে মাটি। এই মাটিতে লোহার পরিমাণ বেশি আছে বলে আম্লিক, মোটা দানাযুক্ত, উর্বরতা কম, বৃষ্টির জল সহজেই ভূগর্ভে প্রবেশ করে যায়, জল ধারণ ক্ষমতা কম, অনুর্বর এবং জল ধারণ ক্ষমতা কম, যে কারণে কৃষিকার্যের পরিমাণ কম। এখানে কি চাষ হয়? কাজু বাদাম,
তৈলবীজ, আলু, সর্ষে, ধান, তুলো ইত্যাদি। বোঝা গেছে? লাস্ট পার্বত্য মৃত্তিকা, যে অংশটুকু পড়ে রইল, ভারতের যে অংশটা পড়ে রইল, আমি এটাকে জায়গা কম আমি দেখাচ্ছি, এই অংশটুকুর মধ্যে হয়তো পড়ে রইল। ওদিকে ধরো আরও একটু আছে, এই যে অংশটা দিলাম এর মধ্যে কিছুটা ভারতের বাইরে, নেপাল সেটা বাদ দিলাম, অরুণাচল প্রদেশ, এগুলো সমস্ত এই অঞ্চলের মধ্যেই পড়ে যাচ্ছে, পলির মৃত্তিকার মধ্যে। এই শেড দেওয়া যে অংশটা এখন তৈরি করলাম, এটাই হচ্ছে পার্বত্য মৃত্তিকা। পার্বত্য মৃত্তিকা কি? পার্বত্য মৃত্তিকার মধ্যে দুটো লেয়ার থাকে। আমি এখানে দেখাচ্ছি, এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে, দেখো এই অবধি হয়ে গেছিল, এইগুলো দরকার নেই। পার্বত্য মৃত্তিকা অনেক উচ্চতায় থাকে, বৃষ্টির পরিমাণ যথেষ্টই বেশি, কিন্তু ভূমির ঢাল বেশি। এই জন্য মৃত্তিকার মধ্যে গ্রথন বা সংবদ্ধতা কম এবং পরিণত হতে পারেনি, এই জন্য উর্বরতাও কম, মাটির দানা মোটাল, প্রস্তর বিশিষ্ট, পলির তো কোনো চিহ্নই নেই, কারণ এখানে ক্ষয় হয়, ক্ষয়িত পদার্থ গিয়ে সমভূমিতে জমা হয়। এই পার্বত্য উপত্যকার মৃত্তিকাকে যদি প্রস্থচ্ছেদ করা যায়, তাহলে দুটো অংশ দেখা যেতে পারে। ধরো এটা পার্বত্য অঞ্চল, আমি এটা করলাম লেয়ার 1, লেয়ার 2, এটাকে আমি চিরতুষার বলে দিলাম, এটা সাদা করে দিলাম। এই উপরের অংশটা হচ্ছে পটজল, PODSOL, এটা আম্লিক প্রকৃতির। কেন? এই অঞ্চলে সরলবর্গীয় উদ্ভিদ জন্মে, যখন পড়াবো তখন দেখতে পাবে। পর্ণমোচী উদ্ভিদ জন্মে, মানে সরলবর্গীয় এবং মিশ্র, আর মিশ্রের মধ্যে পর্ণমোচী থাকবে। যাই পাতা ঝরে, পাতা ঝরের মধ্যে এখানে অ্যাসিডিক পরিমাণ বেশি, মানে আম্লিক। আর নিম্ন উচ্চতায় চেস্টনাট। তাহলে পটজল এবং চেস্টনাট এই দুই প্রকার বিশেষ মৃত্তিকায় গড়ে উঠছে কিন্তু পার্বত্য মৃত্তিকা। এছাড়াও এখানে এক ধরনের কাদা থাকে, যেটাকে বলা হচ্ছে কেউলিনাইট। এখানে যেমন কেউলিনিট থাকে, মন্টমরিলোমানাইট বলে এক ধরনের কাদা থাকে, মন্টমরিলোমানাইট। এখানে থেকে কেউলিনাইট। এই কেউলিনাইট জাতীয় কাদা এবং পচা জৈব পদার্থ উদ্ভিদের দেহাবশেষ আম্লিক পটজল মৃত্তিকার সৃষ্টি করে। তার নিচের স্তরে চেস্টার্ন মৃত্তিকা দেখা যায় এবং এই অঞ্চলে কেউলিনাইট জাতীয় কাদা থাকে। পার্বত্য, এই পার্বত্য অঞ্চলে চাষবাস কী হয় এটাও জানবো, তাহলে আমাদের শেষ হবে। এই পার্বত্য অঞ্চলে চাষ হয় ফল, ফলের মধ্যে কমলালেবু, আঙুর আর মশলা। মশলার মধ্যে বড় এলাচ সব থেকে বেশি, এছাড়া জায়ফল, জয়ত্রী অল্প পরিমাণে চাষ হয়। বোঝা গেছে? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম কিন্তু ভারতের মৃত্তিকা। ভারতের মৃত্তিকার আমি জাস্ট তোমাদেরকে 2 মিনিটে একটা রিভাইজ করে দিচ্ছি যে ভারতের মৃত্তিকা বিভিন্ন অঞ্চলের সৃষ্টি হয়েছে কিন্তু তার বেডরক অনুযায়ী। যেমন বেডরক তেমন মাটি সৃষ্টি হয়েছে। আবার সে বাংলা উপমাটা দিই, যেমন বাবা মা তেমন সন্তান। গায়ের রং, উচ্চতা অনেকটাই নির্ভর করে, জীবনবিজ্ঞানে পড়েছো। ঠিক তাই এখানে বাবা মা হচ্ছে কে? মা হচ্ছে বেডরক আর বাবা হচ্ছে ক্লাইমেট। যেমন বেডরক, যেমন ক্লাইমেট, তেমন মাটি সৃষ্টি হবে। আর যেমন মাটি সৃষ্টি হবে মানে যেমন সন্তান সৃষ্টি হবে, তেমন তার ইকুইপমেন্ট, তেমন তার ডেভেলপমেন্ট। আর যেমন মাটি তেমন তার জন্মাচ্ছে উদ্ভিদ, তেমন জন্মাচ্ছে কৃষি। আমরা উদ্ভিদ পড়িনি, আমরা পড়েছি কৃষি। আমরা প্রত্যেকটা মাটিকে ভাগ করলাম, ভারতের মৃত্তিকাকে ভাগ করলাম 6 ভাগে: পলি, কৃষ্ণ, মরু, লোহিত, ল্যাটেরাইট, পার্বত্য। যদি নাম বলো মনে থাকবে, পলিকে পলল মৃত্তিকা বলা যাবে, কৃষ্ণকে রেগুর মৃত্তিকা বলা যাবে, মরুকে বালি মৃত্তিকা বলা যাবে, লোহিতকে লোহিত মৃত্তিকা বা রক্তাভ মৃত্তিকা, ল্যাটেরাইটকে ল্যাটেরাইট মৃত্তিকা বা কাঁকুড়ে মৃত্তিকা, পার্বত্যকে পার্বত্য মৃত্তিকা বা আলপীয় মৃত্তিকা। নেক্সট রিভিশন: পলি মৃত্তিকা 3 প্রকার: নদী, উপকূলীয় আর একটা পিট বা জৈব। নদী উপত্যকার পলিকে 2 ভাগে ভাগ করেছি, খাদার আর ভাঙর। এবং প্রত্যেক মৃত্তিকার সম্পর্কে আমরা কি জানলাম? 3টে জিনিস জেনেছি। 1, মৃত্তিকার নাম ও বৈশিষ্ট্য। 2, এই মৃত্তিকা কোথায় কোথায় দেখা যায়।
আর 3, এই মৃত্তিকা কি জন্মায়। মনে রাখার জন্য তোমাদের এক কথাই বলি, একটা হচ্ছে নাম বা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য জানলাম আমরা। 2 নম্বর জানলাম কি, যে কোথায় কোথায় দেখা যায়, মানে অবস্থান। 3, কি কি জন্মায়। এখানে জন্মায় বলতে কিন্তু আমরা কৃষি জন্মায় পড়েছি, আমরা কিন্তু স্বাভাবিক উদ্ভিদ পড়িনি। আমি আমার সেকেন্ড ক্লাসে স্বাভাবিক উদ্ভিদ পড়াবো। এখন ভারতের স্বাভাবিক উদ্ভিদের এই অংশটা আমি আগে দেখিয়েছিলাম, উত্তরের আলপীয় বা পার্বত্য বনভূমি। বাকিগুলো পড়ব ভারতের ম্যাপটার মধ্যেই, সবটা এবার এঁকে দেখাচ্ছি। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে আমি প্রথম ক্লাসে আলোচনা করে নিয়েছি। প্রকৃতির বুকে স্বাভাবিকভাবে যেগুলো জন্মায় সেগুলো স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ বা অরণ্যভূমিকে রক্ষা করার জন্য বর্তমানে আমরা বেশ পদক্ষেপ নিয়েছি। প্রত্যেক বছর 5ই জুন পরিবেশ দিবস পালন করছি, বিশ্ব পরিবেশ দিবস, এবং জুলাই মাসের আমরা অরণ্য সপ্তাহ পালন করছি। যাই হোক, সারা ভারতবর্ষে বর্তমানে অরণ্যের পরিমাণ 20%ও না, 19.27%। আয়তন অনুযায়ী ভারতে অরণ্য থাকার দরকার প্রায় 33%। তাহলে বুঝতেই পারছো অরণ্য কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই অরণ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের প্রচুর পদক্ষেপও নেওয়া হয়েছে, সেগুলো আজকে খুব সংক্ষেপে আলোচনা করব। তার আগে জানবো যে ভারতে কোন কোন অঞ্চলে কী কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ রয়েছে। স্বাভাবিক উদ্ভিদের ডিস্ট্রিবিউশন বা বন্টন অনুযায়ী আমরা একে 5 ভাগে ভাগ করতে পারি। 5 প্রকার। এই 5 প্রকার কি কি? একটা লিখে রেখেছি, আলপীয় বা পার্বত্য। আমি প্রথম থেকে বলি, চিরহরিত। চিরহরিত বা চিরসবুজ। 2 নম্বর হচ্ছে পর্ণমোচী। 3 নম্বর হচ্ছে মরু উদ্ভিদ। 4 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ। হলো 5টা। চিরহরিত, এর আরেক নাম চিরসবুজ। পর্ণমোচীর আরেক নাম পাতা ঝরা। মরুর আরেক নাম শুষ্ক প্রবণ বা জেরোফাইট, এটা ইংরেজিতে লিখলাম XERO, জেরো। ম্যানগ্রোভের আরেক নাম লবণাম্বু। আর পার্বত্যের আরেক নাম লেখা আছে, দেখতে পাচ্ছ, আলপীয়। লাল কালি দিয়ে আমি নিচে শুধু নামগুলো তোমাদেরকে দিলাম এক্সট্রা করে মনে রাখার জন্য। চিরহরিত বা চিরসবুজ কোথায় দেখতে পাওয়া যায়? গাড়োয়াল পার্বত্য অঞ্চল, পূর্বাঞ্চল মানে আসামের কিছু অংশ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই অঞ্চলটা। যে অঞ্চলটাকে আমি কভার করে দিচ্ছি, কারণ আগেরটা গ্রিন শেড দেওয়া আছে, ওটা পরে আলোচনা করছি। পূর্বঘাট, নীলগিরি অঞ্চল, কাডারমোমো, পশ্চিমঘাট পর্বতের এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের খুব সামান্যতম অংশে দেখতে পাওয়া যায় চিরহরিত বা চিরসবুজ অরণ্য। কি আছে চিরহরিত বা চিরসবুজ অরণ্যের মধ্যে? বার্ষিক বৃষ্টিপাত প্রায় 200 সেন্টিমিটার বা তারও বেশি। উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াসে বেশি থাকে। সারা বছরের গড় উষ্ণতা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতার আধিক্যে এবং বৃষ্টিপাতের পরিমাণের জন্য এখানে সারা বছরই অরণ্য সবুজ থাকে, তার জন্য এর নাম চিরহরিত অরণ্য বা চিরসবুজ অরণ্য। আমি একটু লোগোর মতো করে আঁকছি। গাছগুলো কেমন দেখতে হয়? সুউচ্চ, শাখা প্রশাখার পরিমাণ কম, পাতার পরিমাণও কম, অনেকটা এরকম টাইপের দেখতে হয়। চিরহরিত গাছগুলো প্রতিযোগিতার মতো বেড়ে ওঠে, লম্বা করে, প্রতিযোগিতামূলকভাবে বেড়ে ওঠে, এই জন্য যথেষ্ট লম্বা হয়। অর্থাৎ একটা গাছ আর একটা গাছের সঙ্গে ঠেকে ঠেকে থাকে। গাছের ঊর্ধ্বদেশ পাতায় পাতায় ঠেকে যায়, একে বলা হচ্ছে ক্যানোপি।
অর্থাৎ পাতায় পাতায় থেকে যাই, সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তলদেশ অন্ধকার, আর তলদেশ অন্ধকার বলে আগাছা জন্মায়, পরগাছা জন্মায়, বিষাক্ত কীট বসবাস করে। নেক্সট, কোথায় কোথায় দেখতে পাওয়া যায় আমরা দেখলাম, উদ্ভিদের বৈশিষ্ট্য জানলাম। এবারে কতগুলো গাছের নাম হচ্ছে রেডউড, আয়রনউড, রাবার, ব্রাজিল নাট, মেহগনি, কিছু ক্ষেত্রে শাল, পাহাড়ি সেগুন, এগুলো সমস্ত চিরহরিৎ গাছের পর্যায়ভুক্ত। নেক্সট, পর্ণমোচী। পর্ণমোচীর আরেক নাম কি? পাতাঝরা। ভারতবর্ষে এই অরণ্যের পরিমাণ সব থেকে বেশি, এটা টিক দিয়ে রাখলাম। কেন পর্ণমোচী? না, শীতের শেষে বা বসন্তের শুরুতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়ে যায়। যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে বৃষ্টির আর্দ্রতা রুখতে, গাছ তার বাষ্পীভবন রুখতে পাতা ঝরিয়ে ফেলে, তাই এদেরকে নাম পাতাঝরা বা পর্ণমোচী। যেমন শিরীষ, জারুল, মহুয়া, পলাশ, পেয়ারা, শিশু, গর্জন, এই গাছগুলো হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। পর্ণমোচী অরণ্যগুলোকে আমি দেখানোর জন্য এই ইয়েলো রংটা ব্যবহার করছি। দেখো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশ, পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, বেশিরভাগ অঞ্চলটাতেই আমরা পর্ণমোচী গাছ দেখতে পাচ্ছি। এই পর্ণমোচী গাছগুলোকে আমি শেড দিয়ে ভরিয়ে দিলাম। এই ইয়োলোটা হচ্ছে পর্ণমোচী অরণ্য। এবার এই পর্ণমোচী অরণ্যের মধ্যে যে জায়গায় বৃষ্টির পরিমাণ বেশি, সেই জায়গাগুলোতে আর্দ্র পর্ণমোচী গাছ দেখতে পাওয়া যায়। সে আর্দ্র পর্ণমোচীগুলোকে আমি এইভাবে সেট দিলাম, অর্থাৎ এইগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, যে কারণের জন্য এগুলোতে আর্দ্র পর্ণমোচী গাছ দেখতে পাওয়া যায়। তার মানে এই অঞ্চলটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী। তাহলে বাকিটা কি? শুষ্ক পর্ণমোচী, আর এটা আর্দ্র পর্ণমোচী। আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী, আমাদের পশ্চিমবঙ্গ তার মধ্যে পড়ে, আর এটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী। তাহলে আমরা পর্ণমোচী জানলাম, চিরহরিৎ জানলাম, আর এইটাকে কি বলছি? চিরহরিৎ। এখানে আমি লিখে দিলাম চিরহরিৎ। চিরহরিৎ জানলাম, আর আর্দ্র শুষ্ক মিচির যেটা, এই দুটোকে একসাথে কি নাম দিলাম? পর্ণমোচী। তাহলে আমরা চিরহরিৎ এবং পর্ণমোচী জানলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে মরু উদ্ভিদ। যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বছরে 50 সেন্টিমিটার কম, উষ্ণতার পরিমাণ 35 ডিগ্রি বেশি, বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, বা হলে পরিমাণ খুবই কম, সেই অঞ্চলে দেখা যায় শুষ্ক উদ্ভিদ, কাঁটা, তৃণ, ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ। এগুলোকে একার্থে বলা হয় জেরোফাইট। গাছগুলোর মধ্যে কি? ফণি মনসা, অ্যাকেসিয়া, বড় বৃক্ষ জাতীয় গাছের মধ্যে বাবলা বা বাওবাব, তেঁতুল, আকন্দ, কিছু ঘাস, সর, এই ধরনের গাছ বেশি দেখতে পাওয়া যায়। অবস্থান কি? সেই অবস্থানগুলো হচ্ছে রাজস্থান, বালুকাময় অঞ্চল, গুজরাটের উত্তরাংশ, এই অঞ্চলের মধ্যে আমি এটা এরকম সেট দিলাম। এইগুলো অঞ্চলে জেরোফাইট উদ্ভিদ দেখতে পাওয়া যায়, বা মরুপ্রায় অঞ্চল। নেক্সট, ম্যানগ্রোভ বা লবণাম্বু। লবণাম্বু, লবণ শব্দ থেকে তুমি বুঝতে পারছো, লবণ। অর্থাৎ এই অঞ্চলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে যখন লবণের আধিক্য বেশি, সেই অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সেগুলোকে বলা হয় লবণাম্বু উদ্ভিদ। এদের আরেক নাম ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভের একটা গাছের নাম হচ্ছে সুন্দরী। সুন্দরী গাছের প্রাধান্যের জন্য দক্ষিণ 24 পরগনার ওই বিস্তীর্ণ অঞ্চলকে বলা হয় কি? সুন্দরবন। এই সুন্দরবন অঞ্চল, যে জায়গাগুলো আমি চিহ্নিত করছি লাল রং দিয়ে, সুন্দরবন অঞ্চল, ভালো করে দেখো, উড়িষ্যার মহানদী উপকূল, অন্ধ্রের গোদাবরী উপকূল, কৃষ্ণা, কাবেরী, কাথিয়াবার উপদ্বীপীয় অংশ, কচ্ছের রান অঞ্চল কিছু অংশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিছু অংশ, এবং কেরালার দক্ষিণতম অংশ, যেগুলো লাল শেড দিলাম, সেই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে
ম্যানগ্রোভ বা লবণাম্য উদ্ভিদ। পর্ণমোচীর ছবিটা আমি আঁকিনি। পর্ণমোচীর গাছগুলো দেখতে হয় অনেকটা এরকম, ঝরা, কাণ্ড অল্প, 30 থেকে 40 মিটারে বেশি উচ্চতা হয় না, শাখা প্রশাখা খোলা ছাতার মতো ছড়িয়ে যায়। মরু অঞ্চলে গাছগুলো কি হয়, কাঁটা জাতীয় বা ফণিমনসা, এই যে ফণিমনসা কাঁটা বিশিষ্ট, এগুলো মরু অঞ্চলের উদ্ভিদ। ম্যানগ্রোভ গাছগুলো দেখতে হবে ছড়ানো ছেটানো, কাণ্ড দৈর্ঘ্য কম, কিছু ক্ষেত্রে গুল্ম বা বিরুৎ জাতীয়। এই অঞ্চল থেকে ঠেসমূল বেরিয়ে মাটিতে ঠেকে, এটা মেন কাণ্ড। ঠেসমূল কি জিনিস? যে সমস্ত গাছ একটু নরম প্রকৃতির হয়, সমুদ্রের জলের ধাক্কায় বা বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন সেই গাছের কাণ্ড থেকে আরেকটি মূল বেরিয়ে এসে মাটিতে গেঁথে যায় বা কাণ্ডের সঙ্গেও লেগে থাকে কিছু ক্ষেত্রে, এগুলো বলে ঠেসমূল। আর একটা কি, মাটিতে যেহেতু অক্সিজেনের পরিমাণ কম, তাই উদ্ভিদের নিচের থেকে মূল উপর দিকে বেরিয়ে যায়, একে বলা হচ্ছে শ্বাসমূল। এই শ্বাসমূল বাতাসের O2 শোষণ করে। এর একটা বিশেষ বৈশিষ্ট্য আর একটা কি আছে, গাছের ফলের মধ্যে অঙ্কুর থাকে। গাছের ফলগুলো হয় হালকা, যাতে পড়েই মাটির মধ্যে জলের মধ্যে ভাসতে পারে, আবার জোয়ারের সময় জল চলে গেলে পলির মধ্যে গেঁথে যায় এবং 5-6 ঘন্টার মধ্যে অঙ্কুরোদ্গম করতে পারে। অর্থাৎ গাছে ফল থাকাকালীন তার মধ্যে অঙ্কুর বেরোয়, একে বলা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। বোঝা গেল? ম্যানগ্রোভ বর্ণ কোথায় দেখা যায়, এর বৈশিষ্ট্য। লাস্ট হচ্ছে পার্বত্য বা আলপীয়। এই গাছগুলো দেখতে হয় অনেকটা সূচালো, মন্দিরের মতো। এর মধ্যে পাইন, ফার, দেবদারু, স্প্রুস, লার্চ এই ধরনের গাছ দেখতে পাওয়া যায়। এগুলো কোথায় জন্মায়, যেটা গ্রিন শেড দিয়ে দেওয়া আছে, আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই গ্রিন শেডটা আলপীয় বা পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলের দুটি অংশ থাকে, আমি ওই আন্দামানের পাশে দেখাচ্ছি। পার্বত্য অঞ্চলের যদি এটা উঁচু পার্বত্য অঞ্চল ধরা হয়, তাহলে এর কতগুলো পর্যায় থাকে। একদম নিচে থাকে চিরহরিত, আমি চি লিখলাম। তারপরে থাকে মিশ্র অরণ্য। তারপরে থাকে সরলবর্গীয়, সরল লিখলাম। তারপরে থাকে আলপীয়, কাছাকাছি থাকে। এই সরলবর্গীয় সাধারণত 2 থেকে 3,000 মিটার উচ্চতায় দেখা যায়। আর সবার উপরে যেটা আমি সাদা দিয়ে ভরাট করে দিলাম, সেটা হচ্ছে চিরতুষার। বোঝা গেল? এর হচ্ছে সরলবর্গীয় অঞ্চল। তাহলে আজকে আমরা স্বাভাবিক উদ্ভিদ আলোচনা করতে গিয়ে 5টা প্রধান জিনিস পেলাম: চিরহরিত, পর্ণমোচী, মরু, ম্যানগ্রোভ এবং পার্বত্য। ভারতের কোন কোন অঞ্চলে গাছগুলো জন্মায় সেগুলো আমরা জানলাম, বুঝলাম। সেটাই যে জলবায়ুর উপর নির্ভর করে এবং মৃত্তিকার উপর নির্ভর করে এই অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ গ্রহণ করেছে। এই স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ ভারতবর্ষে দিনের পর দিন কম হচ্ছে। এগুলোকে রক্ষণের জন্য আমাদের মৃত্তিকা ক্ষয়রোধ করা দরকার এবং তার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ করা দরকার, যাতে অরণ্যের পরিমাণ বাড়বে এবং শস্য শ্যামলা আসবে, ভারত বা দূষিত পরিবেশ থেকে মুক্ত হবে। বোঝা গেছে? ওকে, থ্যাংক ইউ এভরিবডি।